1923 সালের 11 নভেম্বর বিয়ার হল পুটস ব্যর্থ হওয়ার পর অ্যাডলফ হিটলারকে গ্রেপ্তার করা হয়। তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং 1924 সালের ফেব্রুয়ারিতে মিউনিকের আদালতে বিচার শুরু হয়। আদালতে হিটলার নিজেকে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে উপস্থাপন করেন এবং ওয়েমার সরকারের দুর্বলতার বিরুদ্ধে বক্তব্য দেন। বিচারকরা তার প্রতি কিছুটা সহানুভূতিশীল ছিলেন, যার ফলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। 1924 সালের 1 এপ্রিল হিটলারকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তবে তিনি মাত্র 9 মাস কারাগারে ছিলেন। হিটলারকে মিউনিকের ল্যান্ডসবার্গ কারাগারে বন্দী করা হয়। এটি ছিল অপেক্ষাকৃত সুবিধাজনক একটি কারাগার, যেখানে তাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। কারাগারে থাকাকালীন তিনি তার বিখ্যাত বই মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম বইটি লিখেন। এই বইতে তিনি তার জাতীয়তাবাদী, ইহুদি বিরোধী এবং জার্মান সাম্রাজ্য পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন। 20 ডিসেম্বর 1924 সালে তিনি আগাম মুক্তি পান এবং মিউনিকে ফিরে আসেন। কারাগার থেকে বেরিয়ে হিটলার পুনরায় নাৎসি পার্টি পুনর্গঠন করেন এবং নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করেন। তিনি বুঝতে পারেন যে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সম্ভব নয়, তাই তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন ও প্রচারণার মাধ্যমে ক্ষমতা দখলের পরিকল্পনা করেন। সাল 1929। বিশ্ব অর্থনীতির জন্য এই দিনটি ছিল একটি ভয়ঙ্করতম সময়। 29 অক্টোবর 1929 সালে আমেরিকার ওয়াল স্ট্রিট স্টক মার্কেট ক্র্যাশ থেকে শুরু হয়, যা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। এটাকে ব্ল্যাক টুইসডেও বলা হয়। জার্মানি তখন প্রথম বিশ্বযুদ্ধের পর আর্থিক ক্ষতি এবং ভার্সাই চুক্তির কারণে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো জার্মান অর্থনীতিতে বিনিয়োগ করেছিল, কিন্তু যখন আমেরিকার অর্থনীতি ধসে পড়ে তখন তারা জার্মানি থেকে তাদের বিনিয়োগ ফিরিয়ে নেয়। ফলে জার্মানির ব্যাংক, কলকারখানা এবং ব্যবসাগুলো দেউলিয়া হতে শুরু করে। 1932 সালের বেকারত্ব 30% ছাড়িয়ে যায়, অর্থাৎ 60 লাখেরও বেশি মানুষ চাকরি হারায়। গ্রেট ডিপ্রেশনের ফলে জার্মান জনগণ হতাশ হয়ে পড়ে এবং তারা বর্তমান সরকার অর্থাৎ ওয়েমার প্রজাতন্ত্রের প্রতি আস্থা হারাতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি পার্টি জনগণের মন জয় করার জন্য নতুন কৌশল গ্রহণ করেন। হিটলার তার ভাষণে ওয়েমার সরকারকে দুর্বল, অযোগ্য এবং জাতীয় স্বার্থবিরোধী বলে আক্রমণ করতে থাকেন। তিনি জনগণকে আশ্বাস দেন যে তিনি বেকারত্ব দূর করবেন এবং জার্মানিকে আবার শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত করবেন। তিনি আরও বলেন, ভার্সাই চুক্তির শর্ত বাতিল করতে হবে, যা জার্মান অর্থনীতির উপর বিশাল বোঝা তৈরি করেছিল। হিটলার বিশেষ করে ইহুদিদের অর্থনৈতিক সমস্যার জন্য দায়ী করেন। 1932 সালের সংসদীয় নির্বাচনে নাৎসি পার্টি সবচেয়ে বেশি আসন লাভ করলেও তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রেসিডেন্ট পল ভন হিন্ডেনবার্গ ও তার উপদেষ্টারা ভেবেছিলেন হিটলারকে চ্যান্সেলর বানিয়ে তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই 30 জানুয়ারি 1933 সালে হিটলারকে চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। 27 জানুয়ারি 1933 বার্লিনের জার্মান সংসদ ভবন রহস্যজনকভাবে আগুনে পুড়ে যায়। হিটলার এবং নাৎসি দল দাবি করে যে এটি কমিউনিস্টদের ষড়যন্ত্র। এর ফলে রেইক স্ট্যাগ ফায়ার ডিক্রি নামে একটি জরুরি আইন পাশ করা হয়, যা নাগরিকদের স্বাধীনতা যেমন মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে স্থগিত করে দেয়
এবং হিটলারকে রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করার সুযোগ করে দেয়। এই সময় হাজার হাজার কমিউনিস্ট ও বিরোধী দলীয় নেতা গ্রেফতার হয়। 23 মার্চ 1933 এই দিনে হিটলার অ্যানাবলিং অ্যাক্ট নামে একটি আইন পাশ করেন, যা তাকে 4 বছরের জন্য সংসদকে পাশ কাটিয়ে এককভাবে আইন প্রণয়নের ক্ষমতা দেয়। এটি কার্যত গণতন্ত্রের অবসান ঘটায় এবং হিটলারকে স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। 1933 সালের জুন জুলাইয়ের মধ্যে হিটলার সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং নাৎসি পার্টিকে একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেন। নাৎসি বাহিনীর এসএ গ্রুপ, এটি ছিল আধা সামরিক একটি সংগঠন যার নেতা ছিলেন আর্নেস্ট রোহম। তিনি ছিলেন শক্তিশালী ও উচ্চাভিলাষী। হিটলার আশঙ্কা করেন যে রোহম এবং এসএ বাহিনী তার জন্য হুমকি হতে পারে। 30 জুন 1934 সাল এই দিনে হিটলার নাইট অফ দ্য লং নাইফস নামে পরিচিত একটি অভিযান চালান, যেখানে এসএ বাহিনীর শত শত নেতাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে হিটলার জার্মান বাহিনীর সমর্থন অর্জন করেন এবং তার একনায়কতন্ত্র আরও শক্তিশালী হয়। 1934 সালের 2 আগস্ট প্রেসিডেন্ট পল ভন হিন্ডেনবার্গ মারা যান। প্রেসিডেন্ট ও চ্যান্সেলর পদ একত্র করে ফিউরার বা সর্বোচ্চ নেতা হিসেবে নিজের ঘোষণা দেন। সেনাবাহিনীর সকল সদস্যকে ব্যক্তিগতভাবে হিটলারের প্রতি আনুগত্যের শপথ করতে বাধ্য করা হয়। অবশেষে হিটলার প্রথম বিশ্বযুদ্ধের পর মহানায়ক হওয়ার এবং জার্মানির প্রতি অবমাননার প্রতিশোধ নেওয়ার মতো শক্তি অর্জন করেন। 1935 সালে নুরেমবার্গ আইন পাশ করা হয়, যা ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেয়। এই আইন 15 সেপ্টেম্বর 1935 সালে জার্মানির নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত নাৎসি পার্টির এক সম্মেলনে ঘোষণা করা হয়, তাই এগুলো নুরেমবার্গ আইন নামে পরিচিত। এই আইনের মতে শুধুমাত্র বিশুদ্ধ জার্মান রক্তের লোকেরা জার্মানির নাগরিক হতে পারবে। ইহুদিদের নাগরিকত্ব বাতিল করা এবং তাদের সরকারি সুরক্ষা ও মৌলিক অধিকার বাতিল করা হয়। ইহুদিদের সাথে জার্মানদের বিয়ে ও যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হয়। ইহুদিদের সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসা পেশা থেকে বহিষ্কৃত করা হয়। তাদের ব্যবসা এবং সম্পত্তি ধীরে ধীরে জার্মানদের হাতে চলে যায়। 1938 সালের 9 নভেম্বর ইহুদিদের বিরুদ্ধে প্রথম সরাসরি সহিংস আক্রমণ চালানো হয়। ইহুদিদের দোকানবাড়ি এবং সিনাগগে হামলা চালানো হয় এবং হাজার হাজার ঘরের জানালা ভাঙা হয়। প্রায় 91 জন ইহুদি ওই দিন নিহত হন এবং 30,000 ইহুদিকে বন্দি শিবিরে পাঠানো হয়। 1933 সালের নির্বাচন হিটলারের ক্ষমতা দখলের প্রথম ধাপ ছিল। এরপর ধাপে ধাপে গণতন্ত্র ধ্বংস করে এবং প্রতিপক্ষদের নির্মূল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1934 সালে তিনি জার্মানির একমাত্র নেতা হয়ে ওঠেন এবং 1939 সালে তার আক্রমণাত্মক নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যার ফলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে হিটলার তার প্রতিশোধের প্রথম ধাপ শুরু করেন এবং বিশ্বের সামনে হয়ে ওঠেন মহা খলনায়ক। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। জানা অজানার প্রান্তরে আজ এইটুকু। ধন্যবাদ।